হুইল চেয়ারে বসিয়ে হসপিটালের পেছনের গেটে নিয়ে এসো, কুইক। বলেই হন হন করে বেরিয়ে গেল। যাবার আগে ডাস্টবিনে ছুঁড়ে ফেললো গায়ের অ্যাপ্রন আর হ্যান্ড গ্লাভস। মুখের মাস্কটা আরেকটু ঠিক করে হাত ঘড়িতে সময় দেখতে দেখতে লিফট ধরে নেমে এলো নিচে। এরপর সোজা নিজের গাড়িতে। মোটা টাকার বিনিময়ে নার্স হেলেন রূপকথাকে তুলে দিল রুদ্রের গাড়িতে। অবচেতন রূপকথা টাহর পর্যন্ত করতে পারল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে জ্ঞান হারিয়ে এলোমেলো হয়ে পড়ে রইল গাড়ির ব্যাকসিটে। সন্ধ্যার পর সারফরাজ হসপিটালে ফিরে এলো। সেই রূপকথার অবজারভেশন কেবিনের সামনে পায়চারি করতে লাগলো। আশেপাশে কোনো নার্স বা ডক্টর কিছুই চোখে পড়ল না। এদিকে রূপকথার অবস্থা জানার জন্য মরিয়া হয়ে উঠল সারফরাজ। অবজারভেশন কেবিনে যখন তখন প্রবেশ নিষেধ, তাই সারফরাজ মন চাওয়া সত্ত্বেও সেখানে যেতে পারল না। ৮ ঘন্টা পেরিয়ে যাবার পরেও যখন কাউকেই নজরে এলো না, তখন রুলস ভঙ্গ করলো সারফরাজ। বৃহৎ দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে অবজারভেশন কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজা অর্ধেক খোলা। সারফরাজ দরজায় অল্প নক করে দরজা পুরোটা খুলতেই দৃষ্টি পলক্ষীন হলো। সেই সাথে ধক করে উঠল বুক। বেডে রূপকথা নেই। পুরো কেবিন হুলস্থুল এলোমেলো। স্যালাইনের পাইপ জুড়ে রক্তের দাগ। বিছানা দলিত মথিত। ফ্লোর জুড়ে সুই, সিরিঞ্জ আর ওষুধ ছিটিয়ে রয়েছে। মনের মধ্যে ঝড় বইতে আরম্ভ করলো সারফরাজের। অজানা শঙ্কায় চোখ ফেটে জল এলো। তবুও নিজেকে যথেষ্ট শক্ত রেখে ছুটল রিসেপশনে। রিসেপশনে পুরো ঘটনা জানাতেই সকলের চোখ কপালে। রিসেপশন থেকে সারফরাজকে জানানো হলো ডক্টর নেলসন রূপকথা ট্রিটমেন্ট করছিলেন। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলো ডক্টরের সাথে, কিন্তু ফোন সুইচ অফ। সারফরাজের মনের ভয় এবার ক্রোধে রূপ নিল। সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সারফরাজ তর্জন গর্জন শুরু করলো। এরই মধ্যে একজন ক্লিনার খবর নিয়ে এলো ডক্টর নেলসন চেতনাহীন হসপিটালের ওয়াশরুমে পড়ে রয়েছেন। খবর পাওয়া মাত্র দৌড়ে গিয়ে ডক্টর নেলসনকে তুলে এনে ইমার্জেন্সি বেডে দেয়া হলো। বিভিন্ন কসরতে জ্ঞান ফেরানো হতে না হতেই সারফরাজ এসে ডক্টর নেলসনের কলার চেপে ধরে বজ্র কণ্ঠে ধমকে উঠল। রূপকথা কোথায়? সারফরাজের চোট কুলাতে কিছুটা সময় লাগলো ডক্টর নেলসনের। তবুও ভদ্রলোক ভনভন মস্তিষ্কে কিছু মনে করার চেষ্টা করলো। এরপর বলে উঠল, একজন সুদর্শন যুবক আমার রুমে এসে আমাকে রূপকথার শারীরিক অবস্থার বিষয়ে জিজ্ঞেস করে। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তিনি একজন ডক্টর এবং রূপকথার ফিজিশিয়ান। ভদ্রলোকের চোখে জোড়া দেখে আমার অদ্ভুত এক অনুভূতি হয়। সে রূপকথার সাথে দেখা করতে চায়। আমি তাকে স্পষ্ট নিষেধ করি যে পেশেন্ট যথেষ্ট অসুস্থ, সে কথা বলার অবস্থায় নেই। তাছাড়া পেশেন্টের ক্লোজ রিলেটিভ ছাড়া অন্য কেউ অ্যালাউ না। কথাটা শুনে ওনার চোখ জোড়া কেমন লাল হয়ে ওঠে। উনি আলাপ শেষ করে আমার প্রাণে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। আমি ইতস্তবোধ নিয়ে হাত বাড়াতে উনি আমার কলার বনে আঘাত করে। মুহূর্তেই আমি মস্তিষ্কে সিজার অনুভব করি আমি। এরপর আমার আর কিছুতেই মনে নেই। আই এম রিয়েলি সরি। সারফরাজ পুরো ঘটনা শুনে বুঝে গেল কে ঘটিয়েছে এই দুঃসাহসী ঘটনা। বসে বসে আর গল্প শুনল না সারফরাজ। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো সে। এরপর দৌড়ে সিঁড়ি ধরে নেমে নিজের গাড়িতে উঠল। গাড়ির টুল বক্সে গান আছে কিনা চেক করে ছুটল লজেন্সেলস এর অভিমুখে। রূপকথার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে ছোট একটা বদ্ধ ঘরে আবিষ্কার করলো। অসুস্থ শরীরে আরো অসুস্থ হয়ে উঠল। সেই সাথে খিদেই পেট গুলিয়ে বমি পেল। বদ্ধ কক্ষের চারপাশে নজর বুলিয়ে উঠে দাঁড়ালো রূপকথা। প্রচন্ড পিপাসা আর ক্ষুধায় তার শরীর নেতিয়ে ঢলে পড়তে চাইছে। বদ্ধ দরজায় এগিয়ে এসে বারবার কয়েকবার চাপড় দিল রূপকথা। প্লিজ আমায় যেতে দিন, আমাকে এই ঘর থেকে বের হতে দিন, আমার বাড়ি যেতে দিন। হ্যালো, শুনছেন? কথাগুলো বলতে বলতে দরজা ধরে কেঁদে উঠল রূপকথা। নিজের মা বাবা আর সারফরাজের অসহায় মুখটা মনে পড়তেই রূপকথা দ্বিগুণ কেঁদে উঠল। এমন সময় কক্ষের তালা খোলার শব্দ পাওয়া গেল। রূপকথা দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আগত মানুষটার। দরজা খুলে কিয়ৎক্ষণ বাদে কক্ষে প্রবেশ করলো রুদ্ররাজ। রুদ্রকে দেখেই রূপকথার চোখের জল থেমে গেল। নিজেকে এই নোংরা লোকটার সামনে কিছুতেই দুর্বল দেখাতে চায় না রূপকথা। রূপকথাকে নিশ্চোখ দেখে প্রশস্ত হাসল রুদ্র। এরপর বলে উঠল, বাহ, আমাকে দেখে তোমার একটুও ভয় লাগছে না দেখছি। দুদিন সারফরাজের সঙ্গ পেয়ে এতটা সাহসী হয়ে গেলে। গ্রেট ডার্লিং, গ্রেট। তোমাকে এতটা নির্ভীক আর সাহসী দেখে আমার জাস্ট প্রেম পাচ্ছে। ইচ্ছে করছে চুমু খেতে খেতে পাগল হয়ে যায়। রূপকথা রুদ্রের প্রাণে
ঘৃণিত নজর বুলিয়ে বলে উঠল। একবার মার খেয়েও আপনার শিক্ষা হয়নি দেখছি। এত তাড়াতাড়ি পৃথিবী ছাড়ার শখ আপনার? আর মুখের ভাষা এত নোংরা কি করে হয় একটা মানুষের? রুদ্র তর্জনী আঙ্গুল দিয়ে নিজের সফেদ গাল অল্প চুলকালো, এরপর ঠোঁট উল্টে বলল। কে বলেছে আমি মানুষ? রূপকথা তাচ্ছিল্য হেসে বলে উঠল। ঠিকই, মানুষ রূপে জানোয়ার। আপনার মতো জানোয়ারকে খুব শীঘ্রই শিকার করবে সারফরাজ। তোমার প্রেমিক আমার একটা লোম পর্যন্ত বাঁকাতে পারবে না, বুঝলে? আর পৃথিবী আমি ছাড়ছি না, ছাড়বে সারফরাজ, এবং খুব শীঘ্রই। সারফরাজকে দুনিয়া ছাড়া করে তোমাকে পুরোটাই লুটে নিব আমি। সারফরাজের রাজ্য রানী তুই হবে আমার। কি আনন্দদায়ক না হবে সারফরাজের নৃশংস কষ্টদায়ক মৃত্যুর দৃশ্য ভেবেই এত তৃপ্তি পাচ্ছি। রূপকথার চূড়ান্ত ঘৃণা জন্মালো এই নিকৃষ্ট মানুষটার প্রতি। সে রুদ্রের মুখে একদলা থুতু ছুঁড়ে চিৎকার করে বলে উঠল। আমাকে লুটার স্বপ্ন দুঃস্বপ্নেও দেখিস না তুই। সারফরাজ তোর চোখ উপড়ে ফেলবে নয়তো। রূপকথার ঔদ্ধত্য রুদ্রের নাকের পাতা ফুলে রূপকথার ঔদ্ধত্যে রুদ্রের নাকের পাতা ফুলে চোয়াল শক্ত হয়ে এলো। চোখ জোড়া অধিক লাল হলো অদমনীয় ক্রোধে। নিজেকে সামলাতে না পেরে সপাটে এক চর বসালো রূপকথার ফর্সা গালে। চরের দাপটে রূপকথার গাল ফেটে রুদ্রের হাতের ছাপ উঠে গেল। অসুস্থ শরীর এই ধাক্কা সামলাতে পারল না। ছিটকে দেয়ালে বাড়ি খেয়ে কপাল ফেটে রক্তের ধারা গড়ালো রূপকথার। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রূপকথা অস্ফুট স্বরে বলে উঠল। সারফরাজ তোকে কুকুরের মতো পিটিয়ে মারবে। আর সেই দিন খুব বেশি দূরে নয়। আমি তোর মৃত্যু দেখতে পাচ্ছি খুব সন্নিকটে। কারণ তুই এবার সরাসরি সারফরাজের কলিজায় হাত দিয়েছিস। রূপকথাকে নিজের কবজায় আনতে পেরে রুদ্রের ঠোঁটের বাঁকা হাসি প্রশস্ত হলো। সেই সাথে মাথায় ঘুরপাক খেতে লাগলো নানান কুবুদ্ধি। একটা সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরিয়ে লম্বা টান দিল রুদ্র। এরপর সামনের টেবিলের উপর দুই পা শটান করে মেলে সুইভেল চেয়ারখানায় হেলান দিল। জ্বলে ওঠা নীল চোখ জোড়া বুঝে আরেক দফা সিগারেট টেনে নাক দিয়ে ভক ভক করে ধোঁয়া ছেড়ে রুদ্র বলে উঠল। প্রাণভোমরা ধরে টান দিলে নিশ্চয়ই শ্বাস রোধ হয়ে মরার জোগাড় হয়, তাই না? তুই কেমন বোধ করছিস সারফরাজ? বুকটা কি একটু বেশি ধুকপুক করছে? কোন ভয়ে তুই ভীত আজ? তোর সযত্নে ফোটানো ফুলের মধু শুষে নিব সেই ভয়, নাকি আমার কাছে চূড়ান্ত পরাজিত হবার? কথাগুলো ভেবে তাচ্ছিল্য হাসল রুদ্র। রূপকথা মেয়েটাকে তার বেশ মনে ধরেছে। বউ বানিয়ে নিজ প্রাসাদে রেখে দিলে মন্দ হয় না। নিঃসন্দেহে সারফরাজের রুচির প্রশংসার দাবিদার। সারফরাজের চয়েসের প্রশংসা করে নাক ফোলালো রুদ্র। সারফরাজ বা হাত না ঢুকালে এই মেয়েটা তার প্রেয়সী হতো, কারণ মেয়েটা নিজে থেকেই তার কাছে এসেছিল। অবশ্য প্রেম ভালোবাসা বিয়ে এসবের প্রতি রুদ্রের কোনো ইন্টারেস্ট নেই। বিয়ে মানেই গলায় দড়ি। রুদ্র উড়ে উড়ে ফুলের মধু পান করতে ভালোবাসে, কিন্তু আজকাল গরুর মতো গলায় দড়ি পড়তে ইচ্ছে হচ্ছে। বিয়ে নামক দড়ি। নেহাত রূপকথা অসম্ভব সুন্দরী, এই জন্য নাকি রুদ্র সত্যিই প্রেমে পড়েছে। প্রেমের কথা ভাবতেই চিন্তার মাঝে লজ্জা এসে ভর করল রুদ্রের চোখে মুখে। এরপর হঠাৎ এইসব চিন্তা ভাবনা পাশ কাটিয়ে রুদ্রের মনে উদয় হলো সারফরাজের উন্মাদনা। অসুস্থ রূপকথাকে হসপিটালে না পেয়ে সারফরাজের কি বেহাল দশা হয়েছে এতক্ষণে তা ভেবে কিটকিটিয়ে হেসে উঠল সে। পা দুখানা দোলাতে দোলাতে রুদ্র পুনরায় বলে উঠল। কোথায় খুঁজবি আমায় তুই? পৃথিবীর কেউ জানে না আমার এই ঠিকানা। তোর প্রাণের শরীরকে বেকাবো মরিয়া হয়ে খুঁজে বেড়াবি সারা ক্যালিফোর্নিয়া জুড়ে, কিন্তু আফসোস কোথাও মিলবে না। খুব কষ্ট হচ্ছে, তাই না? কি করব বল? তোকে তো থামাতে হবে, তাই না? কিন্তু তুই ভাবিস না, তোর মৃত্যুর পর তোর প্রিয়তমাকে নিচের প্রিয়তমা বানিয়ে রেখে দিব আমি। প্রমিস, তোর চাইতে সুখে রাখবো তাকে। কথাগুলো বলতে বলতে রুদ্রের দাঁত চেপে এলো। চোখের সামনে সহসাই ভেসে উঠল সন্তান তুল্য পোষা দুই প্রাণীর রক্তাক্ত মৃতদেহ। রুদ্রের চোখের কোণে জমল স্বচ্ছ জল। এই জলে প্রকাশ পেল প্রাণী দুটোর জন্য তার নিখাত ভালোবাসা। দ্রুত হাতে চোখের কোণে জল মুছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। এরপর দেয়ালে থাকা ঘড়িতে সময় বুলিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট কেভিনকে নির্দেশ দিল। যাবার সময় হয়ে গেছে কেভিন, সবটা গুছিয়ে নাও। কেভিন কিছুটা নমনীয় স্বরে বলে উঠল। মেয়েটা প্রচণ্ড অসুস্থ বস। জ্বরের দাপটে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে। যদি কিছু হয়ে যায়। কেভিনকে কথা শেষ করতে না দিয়েই গর্জে উঠল রুদ্র।
হয়ে যাক, সে মরে যাক, তাতে আমার কি এসেছে? মারার জন্যই তো ধরে এনেছে। আদর সোহাগ করে চিকিৎসা দিয়ে সুস্থও করতে নয়। এবার কোনোভাবেই সরফরাজ আমাকে হারাতে পারবে না কেভিন। পুতুল আর চাবি দুটোই আমার হাতে। আমি যেভাবে পুতুল নাচাবো ওভাবেই নাচতে হবে। অনেক হয়েছে, এবার সব কিছুর দাম চুকাবে ওই সরফরাজ। এক রাজ্যে কখনো দুই রাজ্যে থাকতে পারে না, বুঝেছ? যাও, সব রেডি করো। কেবিন আর বাক্য আওড়ালো না। রুদ্রের চোখগুলো কেমন আগুন ছড়াচ্ছে, কিন্তু মানুষ হিসেবে রূপকথার জন্য কেবিনের মন খচখচ করল। রুদ্রের চরের প্রভাবে মেয়েটার ফর্সা গাল টকটকে লাল হয়ে আছে, ঠোঁটের কোণের রক্ত আর কপালে রক্ত জমে গিয়ে কালো হয়ে আছে। ইতোমধ্যে গালে কালশিটে দাগ পড়ে গিয়েছে। সারফরাজ আর রুদ্রের খেলায় মেয়েটার কোনো দোষ নেই। রুদ্ররাজ অহেতুক গুটি হিসেবে মেয়েটিকে চালাচ্ছে। রূপকথার পানে পুনরায় নজর বুলিয়ে তপ্ত শ্বাস ফেলল কেবিন। এরপর কক্ষ ছেড়ে বেরিয়ে গেল নিজের কাজে। নিজের দলবল নিয়ে রুদ্ররাজের বাড়ি, মিল, কারখানা, বার সবকিছুতেই হন্যি হয়ে রূপকথাকে খুঁজল সারফরাজ। কিন্তু রূপকথার বা রুদ্ররাজ কেউ কোথাও নেই। সারফরাজের মাথা ঘুরে উঠল, সেই সাথে বুক ফেটে চিৎকার এলো। রূপকথা প্রচণ্ড অসুস্থ, তার মধ্যে রুদ্র তার সাথে কি করছে কে জানে। রুদ্রকে ডিফেন্ড করার মতো শক্তি রূপকথার শরীরে নেই। মেয়েটা কোন তবিয়তে আছে কে জানে। তাছাড়া সারফরাজ সুফিয়ান চৌধুরীর কাছে বা কি জবাব দেবে? সারফরাজের ভাবনার মাঝেই সুফিয়ান চৌধুরীর কল এলো। ভদ্রলোক সারা রাত এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করেননি। মেয়েটা সুস্থ হলো কিনা সেই চিন্তায় নিজেও অসুস্থ প্রায়। ফোনের স্ক্রিনে সুফিয়ান চৌধুরী নাম্বার দেখে ঘাবড়ে গেল সারফরাজ। সুফিয়ান চৌধুরীর প্রশ্নে কি জবাব দেবে সেটা ভেবেই প্রথম কল তুলল না সে। কিন্তু সুফিয়ান চৌধুরী পুনরায় কল করলেন। ইতস্তত আর ভয় নিয়ে সারফরাজ কল তুলল। সারফরাজ হ্যালো বলতেই সুফিয়ান ব্যতিব্যস্ত হয়ে শুধালেন। আমার মেয়েটার কি অবস্থা সারফরাজ? জ্বর কমেছে? ভদ্রলোকের কণ্ঠে চিন্তা আর অসহায়তার চাপ। বাবা হিসেবে মেয়ের অসুস্থতার খবর শুনে কাতর হওয়া স্বাভাবিক, কিন্তু সারফরাজ চেপে গেল সব। সে কণ্ঠ স্বাভাবিক করে বলে উঠল। সারফরাজের কথা বিশ্বাস করলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের গলাটাও কেমন ক্লান্ত শোনালো। সুফিয়ান ভাবলেন সারাদিন ছেলেটা অনেক ধকল পহিয়েছে, তাই তিনি আর বিরক্ত করতে চাইলেন না সারফরাজকে। অল্প করে শুধু বললেন, তুইও ঘুমা সারফরাজ, সারাদিন অনেক দৌড়েছিস, রাখছি। সুফিয়ানের ফোন কাটতেই মাটিতে ধপ করে বসে ছোট বাচ্চার নেই শব্দ করে কেঁদে উঠল সারফরাজ। আজ প্রথম সুফিয়ান চৌধুরীর নাম শুনেই তার ভয় করছে। মানুষটার সামনে কিভাবে দাঁড়াবে সেই ভয়ে শিউরে উঠছে এই সাহসী মানব। সুফিয়ান চৌধুরীর আদরের মেয়েকে সারফরাজ এই দূরদেশে এনে হারিয়ে ফেলেছে। এই কথা কিভাবে জানাবে সে সুফিয়ান চৌধুরীকে? সারফরাজ মাথার চুল খামচে ধরে মাটি থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। এরপর চোখে মুখে হিংস্রতা ফুটিয়ে ছুটল ড্যানিয়েলের কাছে। ড্যাভিন এখনো ড্যানিয়েলকে বাঁচিয়ে রেখেছে, প্রাণে মারেনি। কিন্তু পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ড্যানিয়েল বারবার মৃত্যুর ভিক্ষা চাচ্ছে। ড্যাভিন যখন ড্যানিয়েলের দাঁত তুলে ফেলার জন্য প্লায়ার্স নিয়ে তেড়ে এলো, এমন সময় সেখানে প্রবেশ করলো সারফরাজ। রক্তাক্ত ড্যানিয়েলকে দেখে সারফরাজের বিন্দুমাত্র মায়া হলো না। সে ড্যানিয়েলের চুলের মুঠি চেপে ধরে হিস হিস করে বলে উঠল। ড্যানিয়েল সারফরাজের প্রশ্নে চমকে উঠল। এরপর ভাঙা গলায় বলে উঠল। আই ডোন্ট নো। ড্যানিয়েলের জবাবের সাথে সাথেই ড্যানিয়েলকে সজোরে লাথি বসালো সারফরাজ। লাথি খেয়ে শব্দ পর্যন্ত করতে পারল না ড্যানিয়েল। সারফরাজ ড্যানিয়েলের গলা চেপে ধরে গর্জে জিজ্ঞেস করল। তুই জানতিস রুদ্ররাজ রূপকথাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? ড্যানিয়েল উত্তর করবার আগেই সারফরাজ ড্যানিয়েলের চোখের ভাষা পড়ে নিল। তার মানে ড্যানিয়েল জানতো রুদ্ররাজ নিয়ে যাবে রূপকথাকে। সারফরাজ ড্যানিয়েলকে অসহায় গলায় বলে উঠল। তোকে আমি প্রাণ ভিক্ষা দেব ড্যানিয়েল। জীবনে প্রথম কাউকে আমি মৃত্যুর দুয়ার থেকে ফেরত পাঠাবো। বিনিময়ে বল রুদ্ররাজ কোথায়? সারফরাজের সাথে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে ড্যানিয়েল। সে জানে সারফরাজ কখনো কথার হেরফের করে না। এক কথার মানুষ সারফরাজ, কাউকে মিথ্যে আশ্বাস পর্যন্ত দেয়নি সে কোনোদিন। ড্যানিয়েল যদি তাকে সবটা বলে দেয়, তবে নিশ্চয়ই সারফরাজ তাকে এই নরক থেকে মুক্তি দেবে। ভালোবাসার মানুষ বলে কথা। নিজের জীবন ফিরে পাবার খুশিতে চকচক করে উঠল ড্যানিয়েলের চোখ। সে কোনো মতে গুঙ্গিয়ে বলে উঠল। আপনার মেয়ে যেখানে বন্দি ছিল। সারফরাজ বুঝে গেল ড্যানিয়েল কি বলতে চাইছে।
রুদ্ররাজ ক্যালিফোর্নিয়া ছেড়েছে রূপকথাকে নিয়ে। সারফরাজ কপাল স্লাইড করে কিছু ভাবলো, এরপর বাঁকা হেসে ড্যাভিনকে বলে উঠল। কিল হিম। সারফরাজকে ওয়াদা ভঙ্গ করতে দেখে চিৎকার করে উঠল ড্যানিয়েল। সে পাগলের মতো বলতে আরম্ভ করলো। আপনি আমাকে বাঁচিয়ে রাখার প্রমিস করেছেন, এভাবে কথার পর খেলাপ করতে পারেন না আপনি। সারফরাজ ঠোঁট উল্টে কাঁধ উছিয়ে বলে উঠল। তুইও প্রমিস করেছিলি কখনো আমায় ধোকা দিবি না, কিন্তু তোর ধোকা তো আমার জান বের করে নিয়ে গেছে রে ড্যানিয়েল। তোকে বাঁচিয়ে রাখলে কবে না আমার আবার মরণ হয়, তার চেয়ে বরং তুই মর। হ্যাপি জার্নি, গুড বাই। বলেই হনহন করে বেরিয়ে এলো সারফরাজ। এরপর লুইস আর ইয়ংকে আদেশ দিল। ক্যাপ্টেন লিওকে জেট রেডি করতে বলো, আর আমার মাকে তৈরি করো। দেশে যাচ্ছি আমরা, এবার একেবারে বউ নিয়ে ফিরে আসবো, তার আগে নয়। ঘুটঘুটে অন্ধকারে এক কক্ষ, তাতে নেই এক ফোঁটা আলো চলাচলের পথ। আলো তো দূর, এক বিন্দু বাতাস পর্যন্ত বইছে না। ভ্যাপসা গরমে শরীরে জ্বালাপোড়া করছে, মনে হচ্ছে শরীরের মাংস খুলে পড়ে যাচ্ছে। প্রচণ্ড পিপাসায় গলাটাও চৌচির হয়ে ফেটে উঠছে। ক্লান্ত রূপকথা বার কয়েক ফাঁকা ঢোক গিলে গলাটা ভেজানোর চেষ্টা করলো, কিন্তু জ্বরের কারণে মুখটা আঠালো হয়ে আছে। জিভের অগ্রভাগ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া লেহন করে বহু কষ্টে আওড়ালো। পানি। বদ্ধ কক্ষে রূপকথার গলার স্বর নিজের কাছেই প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। ঝাপসা নিভু চোখে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করলো রূপকথা, কিন্তু কিছুই ঠাহর করতে পারল না। বদ্ধ কক্ষের ভ্যাপসা গন্ধ তার মস্তিষ্কে জানান দিল দীর্ঘদিন এখানে কারোর আসা যাওয়া নেই। নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসল রূপকথা। বেচারা সারফরাজ কোথায় না তাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ সে কোথায় বন্দি। রুদ্রের এই নোংরামো দেখে রূপকথার আকাশসম ঘৃণা পেল রুদ্রের উপর। একটা মানুষ কি করে এতটা নিকৃষ্ট হতে পারে রূপকথা জানে না। মনে মনে অগণিত অভিশাপ ঝাড়ল রুদ্রের উপর সে। এরপর ঢুলু ঢুলু দুর্বল শরীরে অন্ধকার হাতড়ে ঘরের আনাচে কানাচে হাত বুলালো দরজা খুঁজে পাবার উদ্দেশ্যে। এমন সময় কারোর জুতার খুটখুট শব্দ পাওয়া গেল। চতুর রূপকথা ঝটপট অন্ধকার হাতড়ে শক্ত চৌকিতে এসে শুয়ে চোখ বুঝে রইল। কেউ হ্যাচকা টানে দরজা খুলল। দরজা খুলতেই শুকনো আলোক রশ্মি এসে কক্ষ আলোকিত হলো। মানুষটা সে আলোতে রূপকথাকে দেখল। এরপর ফোনে কাউকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে উঠল। তার জ্ঞান এখনো ফেরেনি সাহেব। কি করব এখন? পানি মেরে জাগিয়ে তুলবো? এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে। ও পাশ থেকে উত্তর এলো। খিদে পেলে ঠিকই উঠবে, তুমি নিজের কাজে যাও। লোকটি দরজা টেনে বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। মুহূর্তেই আলোকিত কক্ষ আবার অন্ধকারে নিমজ্জিত হলো। মানুষটার মুখে চট্টগ্রামের ভাষা শুনে রূপকথার চোখ কপালে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক আন্দোলন করে বলে উঠল। হ্যাঁ, এটা বাংলাদেশ। ক্যালিফোর্নিয়াতে প্রচণ্ড শীত, অথচ এখানে গরমে দম বন্ধ হয়ে আসছে। তাছাড়া নিশ্চয়ই ক্যালিফোর্নিয়ার সাদা চামড়ার বিদেশিরা ইংরেজি ফেলে চিটাগাংয়ের ভাষা বলবে না। কিন্তু রূপকথাকে কোথায় রেখেছে রুদ্ররাজ? আর সারফরাজি বা তাকে খুঁজে পাবে কিভাবে? বিকেল বেলায় বাংলোর গার্ডেনে বসে আকাশের পানে তাকিয়ে নানান ভাবনায় মজেছেন সুফিয়ান চৌধুরী। সারফরাজকে আজ দুদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না। রূপকথার ফোনটাও বন্ধ। মেয়েটার কি অবস্থা সেটাও জানতে পারছেন না। মনের ভেতরে কেমন গো গাইছে সারাক্ষণ। কারো কিছু হলো? রূপকথা বা সারফরাজ ঠিক আছে তো? কমিশনার সাহেব। আকস্মিক কারো ভরাট গলায় ধ্যান ছেড়ে বেরিয়ে সামনে তাকালেন সুফিয়ান চৌধুরী। সামনে বিধ্বস্ত সারফরাজ দাঁড়িয়ে। ছেলেটার চোখ দুটো কেমন অসহায়, চকচকে মুখটাই খোঁচা খোঁচা দাঁড়িয়ে, আর কেমন মলিনতা। চুলগুলো উস্কো খুস্কো। সুফিয়ান চৌধুরী ছট করে উঠে দাঁড়িয়ে সারফরাজের কাছে এসে কপাল কুঁচকে ব্যস্ত গলায় ডাকলেন। সারফরাজ, কি অবস্থা করেছিস নিজের? আর হঠাৎ দেশে? রূপকথা কোথায়? সারফরাজ অসহায় চোখে সুফিয়ান চৌধুরীর হাত চেপে ধরে বলে উঠল। আমি আমার জীবনের শেষ খুন করতে এখানে এসেছি কমিশনার সাহেব। এরপর আমি সত্যি ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে গেলে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। বিশ্বাস করুন, আমি সত্যি ভালো মানুষ হয়ে যাব। বলেই সুফিয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল সারফরাজ। এবার ভয় পেলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ কাঁদবার ছেলে নয়, নিশ্চিত সাংঘাতিক কিছু ঘটেছে, যার জন্য এভাবে ভেঙে পড়েছে ছেলেটা। সুফিয়ান সারফরাজের পিঠ হাতড়ে আশ্বস্ত করলেন। আচ্ছা, রূপকথাকে বিয়ে দেব তোর কাছে। তার আগে বল, হয়েছেটা কি? সারফরাজ সুফিয়ান চৌধুরীকে আরেকটু শক্ত করে ঝাপটে ধরে বলে উঠল।
রুদ্ররাজ রূপকথাকে হসপিটাল থেকে তুলে ক্যালিফোর্নিয়া থেকে শোভান চৌধুরীর হাভেলিতে নিয়ে এসেছে কমিশনার সাহেব। কথাটি বজ্রপাতের ন্যায় সুফিয়ান চৌধুরীর উপর পড়ল। সে সারফরাজকে নিজের থেকে ছাড়িয়ে বলে উঠল, কি বলছিস তুই? আমি সত্যি বলছি। বলেই তীব্র অপরাধ বোধ থেকে মাথা নিচু করে ফেলল সারফরাজ। সুফিয়ান চৌধুরী শক্ত হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলেন। এই কথা রেখা জানলে নির্ঘাত মরে যাবে। সুফিয়ান ইতোমধ্যে রুদ্ররাজের নোংরামি সম্পর্কে জেনেছেন। ছেলেটা মানুষ কম জানোয়ার বেশি। অবশ্য যার রক্তই পশুর, সে আবার মানুষ হয় কি করে? সুফিয়ান চৌধুরী ভার্ত চোখে সারফরাজের পানে তাকিয়ে শুধালো। আমার মেয়েটা বেঁচে আছে তো? সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলে উঠল, বেঁচে আছে। রূপকথাকে মারার জন্য নেয়নিও। আমাকে চূড়ান্ত ঘায়েল করতে রূপকথাকে তুলে নিয়ে গেছে সে। রুদ্র জানে রূপকথা আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমার মাকে ছাড়া আমি অল্প অল্প করে বাঁচতে শিখেছিলাম কমিশনার সাহেব, কিন্তু আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আপনার মেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। আমি ঠিক মতো শ্বাসটাও নিতে পারছি না। এই দেখুন, আমার বুকে কত কষ্ট হচ্ছে। নিজের কাছের মানুষ হারিয়ে ফেললে কেমন লাগে সরফরাজ? বুকটা বুঝি কষ্টে ফেটে যাচ্ছে, তাই না? ব্যথা সহ্য করতে পারছিস তো? কলিজা পুরে খাক হচ্ছে না? রুদ্রের পাঠানো মেসেজখানা দেখে হাতের ফোনটা দূরে ছুঁড়ে মারল সারফরাজ। দামি ব্র্যান্ডেড অনুভূতিহীন ফোনখানা শক্ত টাইলসে বাড়ি খেয়ে খান খান হলো। সেই টুকরো টুকরো চূর্ণ ফোনের পানে তাকিয়ে চুল খামচে ধরে গর্জন করে উঠল সারফরাজ। তোকে আমি পিষে ফেলবো রুদ্ররাজ, জাস্ট পিষে ফেলবো। আমার ধৈর্য নিয়ে খেলা করার স্বাদ তোকে মিটিয়ে দেবো আমি। এতদিন বহুবার ক্ষমা করেছি তোকে, ভালো হবার হাজারটা চান্স মিস করে গেছিস তুই। আর নয়, আমার চোখের দৃষ্টি কতটা ভয়ঙ্কর এবার হাড়ে হাড়ে টের পাবি তুই। সারফরাজের কথা শেষ হবার আগেই দ্বিতীয় ফোনটায় নোটিফিকেশন সাউন্ড হলো। সারফরাজ নিজের রাগ দমিয়ে ফোনটা হাতে নিতে কলিজায় কামড় দিয়ে উঠল। অবচেতন রূপকথার ছবি স্ক্রিনে ভেসে আছে। রূপকথার কপালের কাছে আর ঠোঁটের কোণে রক্ত জমাট বাঁধা, গালে কালশিটে দাগ, চেহারা মলিন, দেখে মনে হচ্ছে দেহে প্রাণ নেই। রূপকথার এহেন অবয়বে সারফরাজের বরফ নীল চোখ দুটো ছলছল করে উঠল। চোখের কোণ বেয়ে অল্প জলও গড়ালো। সারফরাজ নিজের ব্যথিত অনুভূতির সমাধিস্থ করতে না করতেই বার্তা এলো। আমার সাথে টক্কর দিয়ে তুই ভুল করেছিস সরফরাজ। তোর অন্যায়ের ক্ষমা হবে আমার পায়ের তলায় নিজের জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমে। যদি বেশি চালাকি করার চেষ্টা করেছিস তবে তোর পাখি কুরবানি হবে আমার হাতে। হয় সমস্ত প্রপার্টি, ক্ষমতা, ব্যবসা আর দম্ভ আমার হাতে তুলে দিয়ে পরাজয় স্বীকার করবি, নয়তো তোর প্রাণ বিনিময় করে আমায় খুশি হবে। কিন্তু এটা ভাবিস না রূপকথা তোর, রূপকথা একান্তই আমার। তোর থেকে রূপকথাকে কেড়ে নিয়ে আমার বড্ড আনন্দ হচ্ছে। ফাইনালি তোকে চারদিক থেকে চেক দিতে পারলাম। এবার শুধু তোর চেক কাটানোর পালা। লাস্ট চেকমেট আমিই দিব। তুই চারপাশ থেকে আমার হাতে বন্দি সরফরাজ। পালানোর পথ সব বন্ধ। রুদ্রের বার্তার ফিরতি উত্তর পাঠাতে চাইল সারফরাজ, কিন্তু রূপকথার শঙ্কায় মুখের ভাবটুকুন বের করল না। অগ্নি দৃষ্টি নিয়ে বার্তাখানা বারবার নজর বুলালো সারফরাজ। এরপর শক্ত কালচে লাল ঠোঁট কামড়ে ধরে ক্রোধ নিবারণ করল। ক্রোধের মাত্রা বোধ হয় অনেক বেশি। ধারালো দাঁতের পিস্টনে মুহূর্তেই নিম্নভাগে ঠোঁট কেটে রঞ্জনধারা করালো। হাতের উল্টো পিঠে সেই লোহিত ধারা সারফরাজ মুছে বলে উঠল, যা আমার তা একান্তই আমার। তাতে হাত দিয়ে এত দূর সামান্য চোখের নজর দিলেও আমি বরদাস্ত করব না। তোর চোখ আমি তুলে নিয়ে অ্যাঞ্জেলোকে দিয়ে খাওয়াবো। তুই আমার জন্য একটু অপেক্ষা কর রুদ্র, জাস্ট রাতটুকু। বলেই উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর ছুটল মায়ার কক্ষে। উদ্ভ্রান্তের ন্যায় ডেকে উঠল। মা, উত্তপ্ত ভ্যাপসা দাবদাহ ভাদ্রের রাত। আকাশের চাঁদটা ক্ষয় হয়ে গিয়েছে 2-3 দিন আগেই। হয়তো আজ অমাবস্যা। আঁধারের ঘনত্বে 1 হাত দূরের বস্তু পর্যন্ত দেখা যাচ্ছে না। সুভান চৌধুরীর বিশাল ভুতুড়ে হাবেলির ভাঙা মরিচা ধরা লোহার গেটটার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারফরাজ। মাথার উপরে প্রকাণ্ড বাবলা গাছটায় বসে বসে নিশাচর এক পেঁচা ভয়ানক ডেকে চলেছে। অদূরের ঘন জঙ্গলটাই জোনাকির মেলা বসেছে। ঝিকমিক আলো জ্বালিয়ে এই ভয়ানক গা ছমছমে অন্ধকারটাকে দূর করতে চাইছে তারা। কিন্তু সামান্য এই পোকার এত দম আছে নাকি? হালকা বাতাসের দাপটে ভগ্ন গেটখানা ক্যাচক্যাচ শব্দ করে উঠল। সেই শব্দে রাতের গুমট নিস্তব্ধতা সামান্য বিঘ্ন হলো।
ঝুলে যাওয়া জানালার আধ ভাঙা কাঠের পাল্লাটাও কেমন অদ্ভুত শব্দে দুলে উঠল। মনে হচ্ছে কোনো অশরীরী মনে হচ্ছে কোনো অশরীরী করুণ গলায় গুমড়ে উঠছে। কিন্তু নির্ভীক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সারফরাজ। সারফরাজকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নিঃশব্দে নেমে এলো অভিরূপ। এরপর তপ্ত শ্বাস ফেলে শুধালো, তুই কি শিওর রূপকথা এখানে আছে? এমন ভাঙা ভুতুড়ে বাড়িতে আদৌ কেউ থাকতে পারে? রুদ্রের মতো বিলাসবহুল জীবনযাপনকারী মানুষই পরিত্যক্ত নোংরা বাড়িতে থাকবে, এটা তোর বিশ্বাস হয়? আই থিঙ্ক ড্যানিয়েল তোকে মিথ্যা বলেছে। সারফরাজ বুকের কাছে দুহাত গুছে দীর্ঘশ্বাস ছুড়ল। এরপর চোখ বুজে মনে করার চেষ্টা করলো মায়ার বলা কথাগুলো। আচ্ছা মা, তুমি কি আমায় বলতে পারবে তুমি কোথায় বন্দি ছিলে, বা সেই জায়গাটা দেখতে কেমন? সারফরাজের প্রশ্নে মায়া কেঁপে উঠলেন। চোখের সামনে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো বিভীষিকাময় দিনগুলো। অন্ধকার এক কক্ষ, একটা ছোট্ট শক্ত চৌকি, ছোট্ট একটা বাথরুম আর মোটা শিকল। বন্দিশালায় একবেলা মিলতো ভাত, হুম, তরকারি দিয়ে মোটেও নয়। সামান্য পান্তা ভাত, এক চিমটি লবণ, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ। পুষ্টিহীন সেই খাবার খেয়ে শরীর তার সমস্ত তাকত হারায়, কিন্তু প্রাণে বেঁচে থাকে নির্জীবের ন্যায়। সারফরাজ মায়াকে চুপ থাকতে দেখে মায়ার হাত শক্ত করে চেপে ধরে কাতর গলায় বলল। বলো না মা, ওই ঘরটা কোথায়? মায়া কম্পিত গলায় হাহাকার মিশ্রিত শ্বাস ছুড়ে বলে উঠলেন, ঘরটাতে কখনো আলো আসে না সারফরাজ। যখন কেউ খাবার দিতে আসে তখন অল্প তীর্যক আলো দেখা যায়। মাঝে মাঝে অদ্ভুত একটা গন্ধ আসে, তাজা বারুদের গন্ধ। কাঠের দরজায় চাপড় দিলে বোঝা যায় দেওয়ালটা ভাপা। মাঝে মাঝে মানুষের সম্মিলিত গলার স্বর পাওয়া যায়, যেন তারা কোনো লোহার কলকবজা নাড়াচ্ছে এমন। মায়ার উত্তরে সারফরাজের বাঁকা ভ্রু শুরু হলো। সে আর দাঁড়ালো না। ইয়ং এর কাছে মায়াকে সঁপে দিয়ে লুইস আর অভিরূপকে নিয়ে যাত্রা করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। কি হলো, এভাবে দাঁড়িয়ে মশার কামড় খেতে থাকবে নাকি কথার জবাব দিবে? সারফরাজের ধ্যান ভাঙল অভিরূপের দ্বিতীয় প্রশ্নে। প্রশ্নের উত্তর না দিয়েই অন্ধকারে পা বাড়ালো সারফরাজ। হুতুম প্যাঁচাটা এখনো ভয়ানকভাবে ডেকে চলেছে। মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। কিন্তু কি হতে চলেছে আজ? অভিরূপ পেছন পেছন আসতে নিলেই হাত উঁচু করে তাকে থামিয়ে দিল সারফরাজ। এরপর ভারী গলায় বলে উঠল, বাড়ির চারপাশে দুজনে মিলে নজর রাখ, আমাকে গার্ড করতে হবে না। এই হাভেলিতে শৈশব কৈশোরে 2 মিলিয়ে 7 বছর কাটিয়েছি আমি। এখানে কোথায় গিয়েছে তা আমার নখদর্পণে। বলেই হনহন করে গেট মারিয়ে উঠোনের এক কোণে গিয়ে স্থির হলো সারফরাজ। এক সময়ের ফকফকে পাকা উঠোন আজ দুর্বা ঘাসের দখলে। বাড়ির চারপাশে ঘন ঝোপঝাড়। নিশ্চিত বিষাক্ত সাপ খোপের আনাগোনা আছে এখানে। অথচ একসময় একটা পাখি পর্যন্ত উড়ে যেতে ভয় পেত এই হাবেলির উপর দিয়ে। সুভান চৌধুরীর পরিণতিতে তাচ্ছিল্য হাসল সারফরাজ। এরপর হাতের টর্চ জ্বালিয়ে এদিক সেদিক কিছু খুঁজল। সারফরাজ জানে হাবেলির উঠোনের দক্ষিণ পাশে একটা পাতাল ঘর আছে। সেই ঘরে ব্যবসায়িক উদ্দেশ্যে নানান অস্ত্র শস্ত্র গোলা বারুদ লুকিয়ে রাখত সুভান। কেউ সেগুলো কিনতে এলে সুভান নয়তো কাবির গিয়ে তাদের সেসব দেখাতো। সারফরাজ কখনো যায়নি সেই ঘরে। যায়নি বললে ভুল হবে, সুভান যেতে দেয়নি। কোনো না কোনোভাবে ওই দরজার সামনে থেকে সারফরাজকে দূরে সরিয়ে রেখেছে সুভান। পাতাল ঘরের সুড়ঙ্গ মুখে একটা বিশাল বড় শিউলি গাছ ছিল। শিউলি ফুলের চাদরে সুড়ঙ্গের মুখ ঢাকা থাকতো। কখনো সখনো পুলিশের কাছে কেউ গোপন খবর পাঠালেও পুলিশ তল্লাশি চালিয়ে কিছু বের করতে পারতো না, কারণ কেউ কোনোদিন ঠাহরই করতে পারেনি ফুলের গালিচার নিচে যে পাপের রাজ্য অবস্থান রয়েছে। ধীরে ধীরে পা চালিয়ে শিউলি গাছের নিচে এসে দাঁড়ালো সারফরাজ। পায়ের কাছে টর্চের আলো ফেলতেই সারফরাজের চোখ জোড়া জ্বলে উঠল। সুড়ঙ্গ মুখে আলগা ঘাস ছড়ানো। পা দিয়ে নাড়া দিতেই সেগুলো সরে গেল। রুদ্রের বোকা বুদ্ধিতে সারফরাজের উচ্চস্বরে হাসি পেল। সেই সাথে রূপকথাকে অপহরণ করার দায়ে রুদ্রের উপর জন্মালো চরম আক্রোশ। রুদ্র যদি সারফরাজের সামনে উপস্থিত থাকতো, তবে চোখের এই ভয়ঙ্কর আগুনে পুড়ে নিশ্চিত ভস্ম হতো। সারফরাজ হাঁটু ভাঁজ করে বসে ধাতব ঢাকনাটিতে হাত বুলালো। দীর্ঘদিন কারোর হাত পড়েনি এই সুড়ঙ্গ দরজায়। তা দরজার হাল দেখে অনুমান করা গেল। সারফরাজ শব্দহীন দরজা খুলতে চাইল, কিন্তু গুড়গুড় ক্যাচক্যাচ শব্দে আলোড়িত হলো চারপাশ। এক ঝটকায় সুড়ঙ্গ দরজা খুলে কোমর থেকে নিজের বন্দুকখানা হাতে নিল সারফরাজ। এরপর অন্য হাতে টর্চ নিয়ে নামলো
স্টিলের জং ধরা সিঁড়ি বেয়ে। সারফরাজের প্রতিটি পায়ের ধাপ ভয়ানক শব্দ সৃষ্টি করছে এই বদ্ধ ঘরে।